হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপডেট বাংলাদেশের নতুন একটি আয়োজনে। আর আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের যে বোর্ডিং ব্রিজ রয়েছে সেই বোর্ডিং ব্রিজে। বাংলাদেশের এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি। ইতিমধ্যে টার্মিনালটির সফট ওপেনিংয়ের 21 মাস পার হলেও এখনও এটি বাণিজ্যিকভাবে চালু হয়নি। থার্ড টার্মিনালের নির্মাণ কাজ কতদূর শেষ হয়েছে, কবে নাগাদ এটি বাণিজ্যিকভাবে চালু হচ্ছে, আর সবার আগ্রহের কেন্দ্রবিন্দু জাপানের হাতে টার্মিনালটি পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাচ্ছে কিনা, এসব বিষয় নিয়েই সাজিয়েছে আমাদের আজকের আয়োজন। থার্ড টার্মিনালের পুরোটা ঘুরে ঘুরে দেখানোর পাশাপাশি জানাবো এসব বিষয়ের বিস্তারিত, তাই আমাদের সঙ্গেই থাকুন। সবার শুরুতেই আমরা থার্ড টার্মিনালের ডিপাচারের দিকে এসেছি। এখানে 57টি করে দুই পাশে মোট 114টি ডিপাচার কাউন্টার রয়েছে। এই ডিপাচার কাউন্টারগুলো এখন পুরোপুরি প্রস্তুত। এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে বিমান ওঠানামার সূচি প্রদর্শিত হচ্ছে। বর্তমানে কাউন্টারগুলোতে টেস্ট রান, কমিশনিং শুরু হয়েছে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রতিটি কাউন্টারের সামনে অসংখ্য লাগেজ রাখা আছে। এগুলো দিয়েই মূলত এখন টেস্ট রান পরিচালনা করা হচ্ছে। প্রতিটি সারিতে মনিটর সেট করার পাশাপাশি নাম্বারিং করার কাজগুলো শেষ হয়েছে। এখন আমি রয়েছি ইমিগ্রেশন কাউন্টারের এখানে, এবং এই পাশে হচ্ছে দেখা যাচ্ছে ডিপ্লোম্যাট জোন রয়েছে, বিদেশি পাসপোর্ট রয়েছে, এবং এই পাশে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট, এবং আমার সামনের দিকটাতে রয়েছে এয়ারলাইন্স ক্রুদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টারগুলিও একদমই প্রস্তুত। এখন ইমিগ্রেশন কাউন্টারগুলো রয়েছে দুই ভাগে, যার মধ্যে এদিকটায় ডিপাচারের যাত্রীদের জন্য রয়েছে 28টি, আর অন্য পাশে অ্যারাইভাল যাত্রীদের জন্য রয়েছে 28টি। অর্থাৎ সব নিয়ে 56টি ইমিগ্রেশন কাউন্টার রয়েছে এই থার্ড টার্মিনালে। ইতিমধ্যে কাউন্টারগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে পাসপোর্টের ধরন অনুযায়ী। একটু পরে আমরা অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টারগুলিও দেখাবো আপনাদের। ইমিগ্রেশন শেষে বসানো হয়েছে বিশ্বের অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম। এর মধ্যে এটি হচ্ছে অটোমেটেড বডি স্ক্যানার, যা মাত্র 3 মিনিটের মধ্যে সম্পূর্ণ বডি নির্ভুলভাবে চেক করতে সক্ষম। আমাদের বর্তমান 1 এবং 2 টার্মিনালে লাগেজ বেল্ট এরিয়া নিয়ে রয়েছে অনেক অভিযোগ, তাই আমরা এবারে দেখব এই থার্ড টার্মিনালের লাগেজ বেল্ট এরিয়াটি কেমন। এখানে সব নিয়ে 16টি লাগেজ বেল্ট রয়েছে। দেখা যাচ্ছে লাগেজ বেল্টগুলোর টেস্ট রান চলছে এখন। এটি হচ্ছে লাগেজ বেল্ট এরিয়া, আর আমি দাঁড়িয়ে রয়েছি 6 নম্বর লাগেজ বেল্টের এখানে। এরকম প্রায় 16টি রয়েছে এখানে, এবং এই যে জায়গাটি রয়েছে বিশাল একটি জায়গা। এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু এই লাগেজ বেল্ট এরিয়া নির্মাণ করা হয়েছে। এদিকটাতে কিন্তু বসার জন্য জায়গা রয়েছে। যাদের লাগেজ হয়তো একটু পরে আসবে বা কেউ হয়তো আগে চলে এসেছেন, তারা বসে কিন্তু এখানে তার লাগেজের জন্য ওয়েটও করতে পারবেন। জাপান বাংলাদেশের পরম বিশ্বস্ত বন্ধুপ্রিয় দেশ, আর তাই তো বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে জাপানকে সবার উপরের তালিকায় রাখা হয়। আর এবার সব জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনার পর অবশেষে জাপানের কোম্পানি পাচ্ছে থার্ড টার্মিনালের দায়িত্ব। জাপানের 2টি সরকারি ও 4টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি 15 বছরের জন্য নবনির্মিত টার্মিনালটি পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে। জাপানের কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকবে দেশটির সরকারি খাতের প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশন। 4টি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একই কনসোর্টিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অফ ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলে বিশেষ এ কোম্পানির সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব এরই মধ্যে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান অবশ্য সেই কাজটি করবে জাপানি কনসোর্টিয়ামের অধীনেই। এটি হচ্ছে তৃতীয় টার্মিনালের ট্রাভেলেটর। এরকম ট্রাভেলেটর কিন্তু বেশ আরও কয়েকটি রয়েছে। এটি উন্নত দেশের যে বিমানবন্দরগুলো রয়েছে সেখানেই কিন্তু দেখা যায়। আর এবার আমাদের দেশে প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালে যুক্ত হয়েছে এই ট্রাভেলেটরগুলো। আর এই ট্রাভেলেটরের কাজগুলো হচ্ছে এই যে অনেকখানি পথ, এই পথটুকু যাতে একজন যাত্রী খুব স্বাচ্ছন্দ্যে পাড়ি দিতে পারেন তার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এই আধুনিক প্রযুক্তির। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ডিপাচার লাউঞ্জ। এই সুবিশাল জায়গা জুড়ে ডিপাচার লাউঞ্জে যাত্রীদের জন্য রাখা হয়েছে বসার ব্যবস্থা। এখানে থাকবে দেশি বিদেশি ডিউটি ফ্রি শপ। এখন এই জায়গাটি একদম খালি মনে হলেও বাণিজ্যিকভাবে চালুর পর এখানে চিত্র পাল্টে যাবে একদমই। ইতিমধ্যে এখানে সাইন ইন্ডিকেটরগুলো বসে গিয়েছে। সিভিল এভিয়েশন থেকে জানা গিয়েছে এই থার্ড টার্মিনাল নির্মাণের কাজ প্রায় শতভাগই শেষ হয়ে গেছে। বর্তমানে এখানে সিস্টেম ইন্টিগ্রেশন, ক্যালিব্রেশন, টেস্ট ট্রায়াল, দক্ষ জনবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের মতো কাজগুলো করা হচ্ছে। এখন আমরা একটা বোর্ডিং ব্রিজে ঢুকবো এবং দেখাবো আপনাদেরকে সেই বোর্ডিং ব্রিজগুলোর কী অবস্থা এবং কতটা অত্যাধুনিক বোর্ডিং ব্রিজ বসানো হয়েছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে। এটি হচ্ছে সেই বোর্ডিং ব্রিজ এবং বোর্ডিং ব্রিজের এদিক থেকেই কিন্তু সেই বিমানগুলো হচ্ছে বোর্ডিং ব্রিজের সাথে অ্যাটাচ হবে এবং যাত্রীরা ওঠানামা করবে। আর এটি হচ্ছে বোর্ডিং ব্রিজের সেই এক্সিট এবং এন্ট্রি গেট। আর এদিক থেকে যদি আমি একটু কাছে আমি দেখাই, এদিক থেকে দেখা যাচ্ছে কিন্তু 787 এর দুইটা হচ্ছে প্লেন দেখা যাচ্ছে এবং ইউএস বাংলার একটা প্লেন দেখা যাচ্ছে। এছাড়া এই পাশটাতে অ্যাপ্রনের এই দিকটাও কিন্তু কাজগুলো দেখা যাচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই অ্যাপ্রনেও কিন্তু এখন মাঝে মধ্যে প্লেন কিন্তু এসে পার্ক করা হয়। সব নিয়ে মোট 26টি বোর্ডিং ব্রিজ থাকবে এই থার্ড টার্মিনালে। তবে প্রথম পর্যায়ে নির্মাণ করা হয়েছে 10টি। 5,42,000 বর্গ মিটারের এই টার্মিনালে অ্যাপ্রনে একসাথে 37টি বিমান পার্ক করে রাখার ব্যবস্থাও করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের যে বোর্ডিং ব্রিজগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন এবং এর ভিতরটিও কেমন সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি একটি বোর্ডিং ব্রিজে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোর্ডিং ব্রিজ রয়েছে এবং এটি কিন্তু বিশ্বের যে অন্যান্য দেশের নামকরা নামি দামি যে এয়ারপোর্টগুলো রয়েছে সেটির যে বোর্ডিং ব্রিজগুলো রয়েছে সেই বোর্ডিং ব্রিজের মতোই কিন্তু আমাদের এই বোর্ডিং ব্রিজগুলোও কিন্তু অত্যাধুনিক। তো দেখতে পাচ্ছেন আমি যে বোর্ডিং ব্রিজটিতে রয়েছি এটির কিন্তু দুটি হ্যান্ড বা ডানা আমি বলতে পারি, এর অন্য কোনো নামও থাকতে পারে। তো আমি যদি দেখাই আমার বাম দিকেই কিন্তু রয়েছে এর একটি শাখা আর আমি বর্তমানে অবস্থান করছি অন্যটিতে। আর এদিক থেকেই কিন্তু যাত্রীরা বিমানে উঠবেন এবং নামবেন। তো এই ছিল বোর্ডিং ব্রিজের যে বিস্তারিত যে দৃশ্য বা বর্তমান দৃশ্য সেটি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আমরা দেখব বিমানবন্দর টার্মিনালের অন্য দৃশ্যগুলো। বিদেশ থেকে যাত্রীরা বোর্ডিং ব্রিজ দিয়ে এসে চলে আসবেন এদিকটায়। এখানে যাত্রীদের জন্য ট্রাভেলেটর রাখা হয়েছে। ট্রানজিটের যাত্রীদের এই পথ থেকেই তার গন্তব্যের দিকে যেতে হবে। এছাড়াও এদিকে বিশ্রামের জায়গা, শিশু পরিচর্যার রুম, হেলথ ইন্সপেকশন, স্মোকিং জোন সহ রয়েছে আরও অনেক কিছুই। এছাড়া এদিক দিয়ে যেতে হবে লাগেজ বেল্টের দিকেও। শুরু থেকেই দেশের এবং প্রবাসীদের প্রত্যাশা ছিল নতুন এই টার্মিনালের দায়িত্ব জাপানকেই দেয়া হোক, কারণ বর্তমান টার্মিনাল 1 এবং 2 এর যাত্রীদের রয়েছে তিক্ত অভিজ্ঞতা। তাই এবার জাপানি কোম্পানির হাতে দায়িত্ব যাওয়াতে যাত্রীদের ভোগান্তি কমে আসবে এমনটাই আশা করা যাচ্ছে। থার্ড টার্মিনাল থেকে দুই ধরনের আয় হবে।
অ্যারোনটিক্যাল আয়ের মধ্যে এম্বারকেশন ফি ও বোর্ডিং ব্রিজের চার্জ আদায় করবে জাপানি কনসোর্টিয়াম। আর নন অ্যারোনটিক্যাল আয়ের মধ্যে বিমানের সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের পুরোটাই থাকবে তাদের হাতে। এসব আয় দিয়েই টার্মিনালের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এরপর যে অর্থ উদ্বৃত্ত থাকবে তার একটি অংশ পাবে পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম, আর একটি অংশ পাবে বাংলাদেশ সরকার। এটি হচ্ছে অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার এবং 56টি এরকম রয়েছে। তো দেখা যাচ্ছে যে বিশাল একটি এরিয়া জুড়ে কিন্তু এই ইমিগ্রেশন কাউন্টারটি, এবং কতগুলো কাউন্টার রয়েছে সেটি তো আমি আপনাদেরকে বললামই। তো বিশাল একটা জায়গা জুড়ে আমাদের দেশের এই থার্ড টার্মিনালটি নির্মাণ করা হয়েছে, এবং এর ভেতরটি যদি আমি ঘুরে দেখাতে চাই তাহলে হয়তো একদিনের পুরো অর্ধেকটাই চলে যাবে। $2,139 কোটি টাকার প্রকল্পটিতে জাপানের আর্থিক সংস্থাটির ঋণের পরিমাণ 1,614 কোটি টাকা। ঋণদাতা দেশের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান টার্মিনালের নির্মাণ কাজেও যুক্ত ছিল। জানা গেছে বর্তমানে টার্মিনাল ভবন প্রস্তুত থাকলেও অপারেটর না থাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। 1 মাসের মধ্যেই অপারেটরের সঙ্গে চুক্তি হলে চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে। আমরাও রয়েছি সেই অপেক্ষায়। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টস করে। সেই সাথে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।